আদৌ কি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত? হতে পারে তারা যুক্ত। তারাই কি একমাত্র যুক্ত, নাকি তাদের সঙ্গে আরো অনেকে রয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত? যে আশঙ্কা তিনি 3 বছর আগে করেছিলেন, সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল কি এই 20শে আগস্ট? কি ঘটেছিল সেই রাতে, যেই রাতে এইভাবে অকাতরে 4টি প্রাণ চলে গেল? এখানেই বড় প্রশ্ন, এখানেই সবচেয়ে বড় প্রশ্ন তুলছে জামাতে ইসলাম, এনসিপি, এই মুহূর্তে বিরোধী দলগুলো যারা, বুঝতে পারছেন, হিন্দু মহাজোট, গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন। কি সম্পর্ক রয়েছে এই সিদ্ধার্থ দাসের সঙ্গে এই সনাতন চক্রবর্তীর? কেন এদেরকে আড়াল করা হচ্ছে? এই চাঁদাবাজি, এই তোলাবাজির নেপথ্যে কি সরকারের সরাসরি কোনো মদদ রয়েছে? পুরো একটা গোটা দিন না বাড়ি থেকে কেউ বেরিয়েছেন, না সেই বাড়ি থেকে বাইরে থেকে কোনো সদস্য প্রবেশ করেছে, কারোর কোনো খবর নেই। প্রায় 1.5 দিন পর পুলিশ এসে ওই বাড়িতে ঢুকে যখন দেখে, তখন দেখতে পাওয়া যায় যে একের পর এক পড়ে রয়েছে এক একটি জায়গায়। কারোর দেহ পড়ে রয়েছে বিছানায়, শোয়ার ঘরে, কারোর দেহ পড়ে রয়েছে ছাদে, কারোর বা দেহ পড়ে রয়েছে সেই ছাদে ওঠার সিঁড়িতে। এই হাড় হিম করা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রংপুরে, বাংলাদেশের রংপুরে। আর এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত হয়ে যায়, দ্রুত অভিযুক্তরা গ্রেফতার হয়ে যায় এবং দ্রুত যে কি ঘটেছিল সেই ঘটনাটাও সবার সামনে নিয়ে চলে আসে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। কিন্তু আমি গত সোমবারই আপনাদের বলেছিলাম যে এই যে গল্প পুলিশ বলছে যে মাদক সেবন করতে এসেছিল ছাদে এবং সেখান থেকে দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে গেলে যাতে তারা উন্মোচন না হয়ে যায় সমাজের কাছে, নিজেদেরকে আড়াল করার জন্য তারা একের পর এক এই কাণ্ড চালিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ যে গল্পটা সাজিয়েছে সেটা পরিবারের সদস্যরাই বিশ্বাস করছে না। বুঝতে পারছেন, ভেতরে রয়েছে অনেক গভীর কোনো ষড়যন্ত্র। আরও অনেক তদন্ত করতে হবে। যদি না করতে হতো তাহলে এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ উত্তাল হতো না। কে নেই বিক্ষোভে? জামাতে ইসলাম থেকে শুরু করে এনসিপি। কে নেই বিক্ষোভে? সুজন থেকে শুরু করে হিন্দু মহাজোট, প্রতিটি সংগঠন এই ঘটনার নিন্দে প্রকাশ করছে এবং এই মুহূর্তে বিএনপির তারেক সরকারের বিরুদ্ধে তারা একের পর এক হুঁশিয়ারিও দিচ্ছে। আদৌ কি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত? হতে পারে তারা যুক্ত। তারাই কি একমাত্র যুক্ত, নাকি তাদের সঙ্গে আরও অনেকে রয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত? নাকি পুরো গল্পটাই অন্য? কোনটা? পুরো বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। শেষ পর্যন্ত দেখুন, একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে পুরো ঘটনাটা। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে রংপুর নাইট, দ্য হিডেন ট্রুথ, মানে কি গোপন সত্যিটা আজকে খুঁজে বের করে আপনাদের জানাবো। এর নেপথ্যে আসলে কি কারণ রয়েছে, যে কারণে অকালে ঘুমের মধ্যে, ভাবুন রাত 2:30 নাগাদ, সেই সময় প্রতিটা মানুষ ঘুমায়, সেই সময় কি করে অকাতরে প্রাণগুলো চলে গেল এই 4 জনের, সেটাই আজকের এই এপিসোডে খোলসা করব। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যে ঘটনাটা ঠিক কি ঘটেছিল। গত 13ই আগস্ট এই খবর ছাপে দ্য ডেইলি স্টার বাংলা, যেখানে হেডলাইন ছিল রংপুরে ঘর থেকে সাবেক মানে প্রাক্তন স্কুল শিক্ষক ও স্ত্রী ও 2 ছেলে মেয়ের উদ্ধার। কি বলছে? রংপুর নগরীতে তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী ও ছেলে মেয়ে সহ 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 11টার দিকে নগরীর দাসপাড়া, এখানে দেখুন, ভালো করে দেখুন, বলা হচ্ছে শনিবার রাত 11টার দিকে নগরীর দাসপাড়া মাছুয়াপাড়া এলাকা থেকে 4 জনের এই উদ্ধার হয় এবং বাড়ি থেকেই উদ্ধার হয়। এই হচ্ছে সেই বাড়ি। কি বলছে? রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসি নাজমুল কাদের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। আর অন্যদিকে নিহতরা হলেন কে রংপুরের জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, বয়স 65। তিনি অবসরপ্রাপ্তের পর এই মুহূর্তে হোমিওপ্যাথির চিকিৎসা করতেন। আর তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার বয়স 50। মেয়ে আগামী বা প্রার্থী চক্রবর্তী, তারও বয়স 9 করে 23। এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী, তারও বয়স হচ্ছে 12। এই ছবিটা আপনারা দেখছেন, এই ছবিটাই কিন্তু ভাইরাল হয়েছে, কিন্তু এই ছবিটাও এই ঘটনার বেশ কয়েক বছর আগের ছবি। সেই কারণে এখানে ছেলেটিকে অনেক বাচ্চা লাগছে, আর সেই কারণেই আমরা তাকে ব্লার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ছবি। দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে গণপতি চক্রবর্তীর কোলে ছেলে প্রিয়ম, ডান পাশে মেয়ে আগামী বা প্রার্থী, আর বায়ে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। এরা কেউই আর এই পৃথিবীতে নেই। কেন? কি হয়েছিল তাদের সঙ্গে? কি ঘটেছিল সেই রাতে, যেই রাতে এইভাবে অকাতরে 4টি প্রাণ চলে গেল? চলুন তাহলে একটু খতিয়ে দেখা যাক। প্রথমত, পুলিশ কি বলছে? বিবিসি বাংলা করেছে যে রংপুরে 4 জনকে খুন করে বাসায় বসেই খেজুর শশা খেয়েছে খুনিরা, বলছে পুলিশ। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা, গৌরীদেবী হসপিটালস। আপনার সুস্থতা আমাদের কর্তব্য। পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ সংবাদ সম্মেলন করে বলেছেন, গণপতি চক্রবর্তী সম্মানিত মানুষ ছিলেন এবং কারো সঙ্গে তার কোনো বিবাদ ছিল না। তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন বলে তিনি জানান। এখানেই হচ্ছে সন্দেহটা জাগে। প্রথমত, তিনি বলছেন যে তিনি খুব সজ্জন ব্যক্তি ছিলেন এবং তার সঙ্গে কোনো মানুষের কোনো বিবাদ ছিল না। আর যদি তাই হয়, তাহলে এই ধরনের ঘটনা কি করে এত অল্প সময়ের মধ্যে সব তথ্য উদ্ঘাটন করে ফেললো পুলিশ? বুঝতে পারছেন? ধরুন আমার সঙ্গে আপনার শত্রুতা আছে, এবার যদি আমার কিছু হয়ে যায়, এটা তো লোকমুখে প্রচারিত যে আমার সঙ্গে আপনার শত্রুতা আছে। আমার কিছু হয়ে গেলে পুলিশ এসে সবার আগে আপনাকেই ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানের কেসটা একটু আলাদা। আমার সঙ্গে কারোরই শত্রুতা নেই, আমি খুবই ভদ্রলোক এবং সবার সঙ্গে আমি খুব ভালো মতন থাকি, মিলেমিশে থাকি। এবং যে পাড়ায় তিনি থাকতেন, মাছুয়া পাড়া, দাসপাড়া, সেটাও হিন্দু পাড়া, কোনো অসুবিধা নেই। এখান থেকে অনেকে অনেক রকম কথা বলছে যে প্রথম দিনেই ছড়িয়ে গেছিল। শনিবারের পর রবিবারে যখন ভারতে এই খবরটা তখন ভাইরাল হতে শুরু করে, ট্রেন্ডিং হতে শুরু করে, সেই সময় কিন্তু এইরকম খবর ছড়িয়ে গিয়েছিল যেটা এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা থাকলেও থাকতে পারে। পরবর্তীতে দেখা গেছে যারা গ্রেপ্তার হয়েছে তারা কেউই অন্য ধর্মের নয়। এই হচ্ছে সেই 2 জন গ্রেপ্তার হয়েছে। এরা হচ্ছে এই পরিবারেরই সদস্য, আত্মীয় গোছের। বুঝতে পারছেন? সেখান থেকে দাঁড়িয়ে কি করে এত তাড়াতাড়ি তথ্য উদ্ঘাটন করা গেল? বলছে, তিনি জানান মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 জনকে তারা আটক করেছেন এবং তারা পরস্পরের আত্মীয় ও একই এলাকার। বুঝতে পারছেন? একই এলাকায় থাকে এবং যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই চক্রবর্তী পরিবারেরও আত্মীয় এরা 2 জনই। এর মধ্যে একজন সেখানকার একটি স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কাজ করতেন। পাশের নির্মাণাধীন বাড়ির ভেতর দিয়ে ওনাদের মানে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে এসেছিল 2 জন। ওই ছাদে তারা ইয়াবা সেবন করে। এ সময় গণপতি স্যার শব্দ শুনে খালি পায়ে উপরে যান। ভাবেন চোর এসছে নাকি, রাত তখন অনেক। তার ঘাড়ে গামছা ছিল, স্বাভাবিক, অত রাতে এই সময় বর্ষাকাল কিন্তু গরম তীব্র রয়েছে, সাধারণত লোকেরা খালি গায়ে শোয়। এবং যখন এই ধরনের আওয়াজ পাওয়া যায় ছাদ থেকে, তখন তিনি একটি গামছা গায়ে জড়িয়েই ছাদে ওঠার চেষ্টা করছেন খালি পায়ে, যাতে কেউ আওয়াজ না পায়, যদি কোনো চোর টোর থাকে তাদেরকে যাতে চিহ্নিত করা যায়। এই কারণে তিনি ওই 2 জনকে চ্যালেঞ্জ করলে তারা স্যারের গলার গামছা দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করে। তখন তিনি বাঁচার জন্য চেষ্টা করেন, এতে শব্দ হয়, আর শব্দ শুনে প্রীতিলতা চক্রবর্তী উপরে আসার চেষ্টা করেন। এ সময় ওই 2 জন সিঁড়িতে গামছা পেঁচিয়ে সিঁড়ির মধ্যেই তাকেও বলছেন কে? মিস্টার মামুদ, পুলিশ কমিশনার। আর কি বলছেন? তার বর্ণনা অনুযায়ী প্রীতিলতা চক্রবর্তীর চিৎকার চেঁচামেচি শুনে তাদের মেয়ে প্রার্থী বা আগামী, যার যেই নাম বলতে পারেন, 2টি নামই তাকে চেনা হচ্ছে, সে এগিয়ে আসলে ওই 2 জন তাকেও রশি দিয়ে পেঁচিয়ে
এতক্ষণ পর্যন্ত গামছা ছিল, এবার আসলো রশি। আমি জানি না রশিটা তাদের হাতে কোথা থেকে এলো, হয়তো বাড়ি থেকেই পেয়েছে, কিন্তু সেটা নির্দিষ্ট করে পুলিশ বলেনি। এবার এরপর প্রার্থীর ছোট ভাই 12 বছর বয়সী প্রিয়মকে গলায় কাপড় পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে ওই 2 জন, বলা হচ্ছে নাকি সেই প্রিয়ম সেই সময় নিদ্রামগ্ন ছিল, ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিল। ঠিক সেরকম অবস্থায় তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। কেন? তার কারণ এই যে সিদ্ধার্থ বলে যে রয়েছে, সিদ্ধার্থ দাস যাকে গ্রেপ্তার করেছে, পুলিশ বলছে এই সিদ্ধার্থ দাসের যে ভাই রয়েছে সেই ভাইয়ের বন্ধু ছিল এই প্রিয়ম। সেক্ষেত্রে সিদ্ধার্থকে প্রিয়ম ভালো মতনই চিনত, আর যদি চিনে বিষয়টা বাইরে না ফাঁস করে দেয়, তাতে গেলে তাদের কি হবে? সামাজিকভাবে তাদের একটি অপমান হবে। তারা এক তো ইয়াবা সেবন করছে, একটি নিষিদ্ধ মাদক, যেটা আসে কোথা থেকে? সোমবারের এপিসোডেই আপনাদের বলেছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে সেই লিংক দিয়ে দেবো। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সেই একটা তাদের অপমানের একটা ভয় ছিল। আর কি ভয় ছিল? আমরা তো ওপরে অনেকজনকেই মারধর করেছি, জানি না তাদের কি অবস্থা। এবার যদি বেঁচে থাকি তাহলে আমরা ফেঁসে যাব, এই ভেবে তারা তাকেও বালিশ চাপা দিয়ে, পুলিশ বলছে এই ঘটনা, আমি বলছি না, পুলিশ বলছে, পুলিশ কমিশনার বলেছে এই ঘটনা। এই যে পুলিশ কমিশনার মাহবুব, তিনি বলছেন এরপর ছোট ছেলের বাথরুমে গিয়ে, মানে ওই প্রিয়মের রুমের যে বাথরুম ছিল সেই বাথরুমে গিয়ে তারা নাকি গোসল করে, মানে স্নান করে, পরে ডাইনিং টেবিলে থাকা খেজুর খায়, সেখানে ইয়াবাও সেবন করে। এসব আলামত আমরা পেয়েছি, মানে প্রমাণ। এর মধ্যে সকাল হওয়ার পর তারা বেরিয়ে যাবার সুযোগের অপেক্ষা করতে থাকে। তারা দেখতে থাকে কেউ দেখছে না তো আমাদের, মানে বাইরে কেউ আশপাশে কেউ নেই তো। যখন তারা ফাঁকা পায় তখন তারা ওই বাড়ি ছাড়ে, এটাই হচ্ছে পুলিশের বক্তব্য। জিনিসপত্র লুট করে জুমার নামাজের সময় তারা বেরিয়ে যায়। জুমার নামাজ প্রায় ওই একটু বেলার দিকে হয়, আপনি বলতে পারেন একদম সকালে নয়, বুঝতে পারছেন? আমাদের এখানে কি হয়? আমাদের এখানে কলকাতায় সকাল সকাল বাড়িতে বাড়িতে খবরের কাগজ দিতে আসে, দুধ দিতে আসে। দেখুন, এদের বাড়িতে একটি স্বনামধন্য পরিবার, তাদের বাড়িতে কেউ খবরের কাগজ দিতে আসে না, কেউ দুধ দিতে আসে না, একটা দিন ওই বাড়িতে কেউ আসেনি। ভেবে দেখুন একবার। পুলিশ বলছে, আমার বিশ্বাসও করতে হবে, বিশ্বাস করছি। তিনি জানান যাওয়ার সময় বাসার ভেতরের সব কিছু দুজনে ইচ্ছাকৃতভাবে এলোমেলো করে যায়। বাসায় থাকা 2টি ফোন তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে, যাতে কোনো তথ্য কোনো কিছু না প্রমাণ পাওয়া যায়। আর কি করে, সব জিনিসপত্র এলোমেলো করে দিয়ে যায়, যাতে দেখলে প্রথম অবস্থাতেই মনে হয় এটা ডাকাতির ঘটনা। আর অন্যদিকে ঘরে তো সিসিটিভি ছিল, স্বনামধন্য পরিবার, সিসিটিভি ছিল, এবং সেই সিসিটিভিতে সমস্ত কিছু রেকর্ডও হয়েছে। কোথায় কোথায় সিসিটিভি খুঁজতে যাব, তার থেকে ঠিক করেছে এরা। পুলিশ বলছে যে এরা নামার সময় নাকি যে মিটার থেকে তার কেটে দিয়েছে। এবার তার কাটাটা এত সুন্দরভাবে কেটেছে না তারটা, যেন মনে হচ্ছে তারা প্লাস নিয়েই এসেছিলেন, বুঝতে পারছেন? বিষয়টা এরকম। বিক্ষোভ কিন্তু এখান থেকেই মাথাচাড়া দিয়েছে। বেশ কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর পুলিশ এত সুন্দর একটা সিনেমার স্ক্রিপ্ট লিখেও দিতে পারেনি। সেই প্রশ্নগুলোর উত্তর পরের স্লাইডে আমরা খুঁজব। তার আগে আপনাদের দেখাই, কিছু স্বর্ণ অলংকার নিয়ে তারা সেখানকার মন্দিরের পেছনে পরিত্যক্ত জায়গায় রেখে যায়। পরে তাদের দেখানো মতে ওগুলো নাকি উদ্ধার হয়েছে। সেই সোনার গয়নাগুলি ছিল নাকি এই প্রীতিলতা চক্রবর্তী। পুলিশ কমিশনার বলেন, টানা 4টি খুন করেও খুনিদের আচরণ ছিল স্বাভাবিক, এবং খুনের পর রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহমুদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি, খেজুরের বিচি পেয়েছি, নাকি ফ্রিজ থেকে শশা বের করেও খেয়েছে তারা, তারও প্রমাণ পেয়েছি। খুনের শেষের পর তারা গোসল করে, প্রমাণ পেয়েছি। আগুনে তারা টেস্ট করা চুড়ি পেয়েছে, মানে একটি সোনার চুড়ি, সেটাকে আগুন দিয়ে গলানোর চেষ্টা করা হয়েছে, দেখা হয়েছে যে এটা সত্যি সোনার কিনা,
বুঝতে পারছেন, এরকমও পাওয়া গেছে। তখন মনে হয়েছে গোল্ডের বিষয়ে অভিজ্ঞ কেউ জড়িত থাকতে পারে। এসব আলামত বিশ্লেষণ করেই আমরা আসামি গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। এই যে স্বর্ণের সঙ্গে যুক্ত, স্বর্ণের দোকানের কারিগর ছিলেন কে? সিদ্ধার্থ দাস। বুঝতে পারছেন, কে কাজ করে সোনার দোকানে? আশপাশে সবাইকে খুঁজে নিল, সেখান থেকেই সোনার দোকানে কাজ করে এমন ব্যক্তির সন্ধান পেয়েই গ্রেপ্তার করে ফেলে এই, বুঝতে পারছেন, সিদ্ধার্থকে। এবার দেখুন, এই জামারও একটা রহস্য আছে, জামাটা ভালো করে দেখুন, পরের স্লাইডে আসছি। বলছে অন্যদিকে জড়িতদের জিজ্ঞাসাবাদের পর রংপুরের ডিভিডিসি সনাতন চক্রবর্তী জানিয়েছেন যে ওই শিক্ষক ও পরিবারের সদস্যদের হত্যার পর তারা আরও 6-7 ঘন্টা ওই বাড়িতেই ছিল বলে তাদের কাছে স্বীকার করেছেন। দেখুন, কোতোয়ালি থানার এই তদন্তভার দেওয়া হয়েছে ডিবিকে, ডিটেকটিভস ব্রাঞ্চ, তাদেরকে দেওয়া হয়েছে। সেই ডিটেকটিভস ব্রাঞ্চের ডিসি সনাতন চক্রবর্তী তিনি ঘটনাস্থলে যান, এবং তিনি ঘটনাস্থলে যখন যান তার পরনেও ছিল এই একই জামা। বুঝতে পারছেন, তিনি যে কথাটা বলেছেন 6-7 ঘন্টা তারা ওই বাড়িতেই ছিল, তার কথার সঙ্গে পুলিশ কমিশনার মাহমুদের কথার কোনো পার্থক্য নেই। তদন্ত এখানেও যা হচ্ছিল ওখানেও তাই হবে, শুধু মানুষের আইওয়াস যে দেখানোর চেষ্টা। দেখুন, আমি গোয়েন্দা সংস্থাকে দিয়ে দিলাম তদন্ত ভার, এবার আপনাকে দেখাচ্ছি। প্রথম আলো করছে যে রংপুরে এক পরিবারের 4 জনকে খুনের কারণ নিয়ে প্রশ্ন এবং সন্দেহ। পুলিশ যা যা বলেছে সেগুলো মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরাই। এই যে দেখুন, প্রথম আলো করেছে, বলছে পুলিশ যা বলছে তা গ্রহণযোগ্য নয়। কেন? বলছে কারণ সম্পর্কে পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে গণপতি চক্রবর্তীর পরিবারই। প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী, তিনি প্রথম পুলিশকে খবর দিয়েছিলেন। গতকাল সন্ধ্যায়, খবরটা হচ্ছে 24শে আগস্ট, মানে 23শে আগস্টের খবরই এরা বলছে। প্রথম আলোকে বলেন কিছুই বুঝতে পারছি না, পুলিশ যে কি করছে কি হচ্ছে। পুলিশই বলছে ইয়াবাখোর 2 জন নাকি এক এক করে 4 জনকে মারছে, আর এটা আমরা বিশ্বাস করব? ভাবুন, আমি তো অনেক দূরে মশাই, কলকাতায় বসে আছি, ওই বাংলাদেশের ওই রংপুরে, ওই দাসপুরে, ওই মাছুয়া পাড়ায় ওই পরিবারের ওই সদস্যরাই পুলিশের এই স্ক্রিপ্ট মেনে নিতে পারছে না। বুঝতে পারছেন কেন পারছে না? অনেক প্রশ্ন তুলেছে। প্রথমত, 4 জনকে কি করে 2 জন, এই যে ল্যাকপ্যাক শরীর, ভালো করে দেখবেন তাদের শরীরটা, দেখুন একদম ল্যাকপ্যাক শরীর, এই শরীর নিয়ে কি করে 4 জনকে, বুঝতে পারছেন? এর আগের ছবিটা আপনাদের দেখাচ্ছি। এই মানুষটিকে দেখুন, একজন স্কুল শিক্ষক ছিলেন, এবং তার শরীর দেখুন, আর যে গ্রেপ্তার হয়েছে তার শরীর দেখুন, 2 জনের শরীর দেখুন। আমি তুলনা টানার চেষ্টা করছি যে কিভাবে সম্ভব। যে প্রশ্নটা আমি তোলার চেষ্টা করছি সেই প্রশ্নটাই তুলে দিয়েছে পরিবারের সদস্যরা। আমি সেদিনই বলেছিলাম এটা কিন্তু গল্প। ইয়াবা যেটা বলছে না, মাদক সেবন, পুরোটাই অন্যদিকে লুকশিফট করানোর জন্য। আসল কাহিনী অন্য কিছুই রয়েছে। বলছে এই ঘটনায় গতকাল বিকেল 5:30টার দিকে রংপুর কোতোয়ালি থানার মামলা করেন নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার পর ও আগে আটক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর কথাও জানিয়েছে পুলিশ। কিন্তু গোপীনাথ চক্রবর্তীর জামাতা বিশ্বজিৎ রায় তিনি বলেন পুলিশ যা বলছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। কেন? 2টা কম বয়সী ছেলে 4টা মানুষকে মেরে ফেলতে পারে না, আর ওই 2 ছেলের ফিজিক্যাল মানে শরীরের যে অবস্থা তাতে তারা 4 জনকে মারার ক্ষমতা রাখে না। আমরা বোকা নই, ঘাসে মুখ দিয়ে চলি না, পুলিশ যা বলবে তাই আমাদের বিশ্বাস করে নিতে হবে না। এটাই তিনি বলতে চাইছেন। বলছে বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যেই রয়েছে, প্রশ্ন করুন, কিছু যায় আসে না। আর এদিকে সরকার লুকশিফট করছে, বলছে ইনভেস্টিগেশন আমরা এবার ডিবিকে দিয়ে দিলাম, আর কোতোয়ালি থানা করবে না। অন্যদিকে তারা বলছে দেখুন আমরা যা যা বলেছিলাম সেটাই তো আসলো ময়না তদন্তের রিপোর্টে, সেখানেও সাফোকেশন বলা হচ্ছে। আরে গলায় আর সাফোকেশন দুটো কি এক হলো? আমি জানি না, আমি ডাক্তার নই, ডাক্তারি পরিভাষাও বুঝি না, কিন্তু পুলিশ এই দুটোকে মিলিয়ে দেওয়ার কোথাও একটা গিয়ে চেষ্টা করছে, এটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছে এই পরিবারের সদস্যরাও, অন্যান্য সদস্যরাও।
বুঝতে পারছেন? এবার আপনাদের দেখাচ্ছি জামার কেস। কেন পুলিশের ওপর কেন সন্দেহ হবে না? বলছে পুলিশ ও আসামির একই শার্ট নিয়ে যে ব্যাখ্যা দিলেন সেই পুলিশ কর্মকর্তা। বলছে দেখুন, আসামির গায়েও যেই জামা আর পুলিশের গায়েও সেই জামা, একই জামা, পুরো হুবহু। আমি দেখিনি দুটো জামা হাতে নিয়ে, যদি দেখা যেত তাহলে হয়তো এটাও দেখা যেত যে দুটো জামার হয়তো সাইজও এক। আমি জানি না এই দুজনের সঙ্গে সম্পর্ক কি, আমি জানি না। একজনের নাম কি? একজনের নাম হচ্ছে সনাতন চক্রবর্তী, তিনি ডিভিডিসি। আরেকজনের নাম হচ্ছে সিদ্ধার্থ দাস, যিনি এই ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে একজন, অন্যতম। বিবিসি বাংলা বলছে ওই জামা রংপুরে আমি সহ আরও 200 লোকের আছে। কে বলছে? পুলিশ কর্মকর্তা, ওই সনাতন চক্রবর্তী বলছে ওই জামা তো অনেকেই কেনে, তাতে কি যায় আসলো? যায় আসলো মশাই, এই কথা বলে আপনি পার পেতে পারেন না। বলছে রবিবার রাত থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। কেউ কেউ নিহত ও আটককৃতরা একই ধর্মের মানুষ হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। ঠিক আছে, সেটা বড় কথা নয়, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আটককৃতদের একজনের গায়ের জামা আর একজন পুলিশ কর্মকর্তার গায়ের জামা হুবহু একই হওয়ার ঘটনা। কি করে সম্ভব? এখানেই বড় প্রশ্ন, এখানেই সবচেয়ে বড় প্রশ্ন তুলছে জামাতে ইসলাম, এনসিপি, এই মুহূর্তে বিরোধী দলগুলো যারা, বুঝতে পারছেন? হিন্দু মহাজোট, গোবিন্দচন্দ্র প্রামাণিক, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন। এই ঘটনার শেষ দেখে ছাড়া হবে। আর ওই পুলিশ কর্মকর্তা রংপুরের ডিভিডিসি সনাতন চক্রবর্তী, তিনি কি বলছেন? তিনি বিবিসি বাংলাকে বলেছেন এটি কাকতালীয়, কোইন্সিডেন্স, হতেই পারে, কি যায় আসে। বলছে আরং ব্র্যান্ডের ওই জামা রংপুরে আমি সহ আরও 200 জনের আছে। ভেবে দেখুন কি সুন্দর, মানে একটা পুলিশ তার যুক্তি শুনলেও ভালো লাগে। বলছে একই ধরনের শার্ট আরও অনেকেরই থাকতে পারে। এটিকে সামনে এনে ঘটনা ভিন্নভাবে প্রচারের চেষ্টা চলছে। একজন করতে পারে ঘটনা ভিন্নভাবে প্রচারের চেষ্টা, দুজন করতে পারে, তিনজন করতে পারে, বুঝতে পারছেন? একের পর এক সংগঠন, একের পর এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই একই অভিযোগ কেন করছে মশাই? কেন করছে? বিভাগীয় তদন্ত করুন। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। কি সম্পর্ক রয়েছে এই সিদ্ধার্থ দাসের সঙ্গে এই সনাতন চক্রবর্তীর? কেন এদেরকে আড়াল করা হচ্ছে? আপনি বলবেন সবাই হিন্দু, তারপরেও এত কেন নাচানাচি করছেন? এখানে হিন্দু মুসলিমের বিষয় আসছে না। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, রণক্ষেত্রের এই প্ল্যাটফর্মে ধর্ম নিয়ে রাজনীতি করা হয় না, না ধর্ম নিয়ে কোনো খবর বলা হয়, বিশ্লেষণ করা হয়। এখানে খবরের ভেতরের খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরা হয়। আর এ ক্ষেত্রেও তাই আমি করতে চলেছি। অনেকে অনেকের সঙ্গে তুলনা টানেন, বুঝতে পারছেন? অনেকে অনেকের সঙ্গে তুলনা টানেন। এই ভিডিও, রণক্ষেত্রের এই ভিডিও বিভিন্ন জায়গা থেকে মানুষজন দেখেন, শুধু পশ্চিমবঙ্গ না, শুধু বাংলাদেশ না, ত্রিপুরা, আসাম, অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ, তারাও কিন্তু হিন্দিতে ট্রান্সলেট করে দেখে। পাকিস্তান থেকেও ভিউয়ার্সরা দেখে ট্রান্সলেট করে, সৌদি থেকেও এই ভিডিও দেখা হয়। আমি আপনাদের একদিন সময় পেলে দেখাবো যে কোন কোন দেশ থেকে এই ভিডিও দেখে এবং তারা প্রশংসা করে কমেন্ট বক্সে এসে। অনেকে একটু এদিক ওদিক বাঁকাতারা কথাবার্তা বলে, কিন্তু তাতে কোনো যায় আসে না, কারণ আমরা সত্যের সন্ধানে কাজ করি, কাউকে নকল করি না, কারো দেখেও আমরা কোনো কিছু তুলে ধরার চেষ্টা করি না। অনেকে অনেকের সঙ্গে তুলনা করেন, আমি আবারও বলছি, অনেকে অনেকের সঙ্গে তুলনা করেন। একটু খোঁজ নিয়ে দেখলে দেখতে পারবেন হয়তো যাদের সঙ্গে আপনারা তুলনা টানছেন তারাই হয়তো এই রণক্ষেত্রের এপিসোডটাকেই প্রতিদিন ফলো করে, তারাই হয়তো এখান থেকেই জিস্ট নিয়ে, তথ্য নিয়ে তাদের নেক্সট ভিডিও কি করবে সেটা ভাবনা চিন্তা করে। আমি যাদের বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছে এই কথাটা। এর থেকে বেশি বিস্তারিত বলার কোনো প্রয়োজন মনে করছি না। এবার আপনাদের দেখাচ্ছি মূল যে কারণটা যেটা আপনাদের জানা খুব প্রয়োজন। সবই হিন্দু, আমি মানলাম সবই হিন্দু, তারপরেও কেন পুলিশ একটা সিনেমার স্ক্রিপ্ট লিখে দিচ্ছে? আমি জানি না ওই সিদ্ধার্থ দাস, আমি জানি না ওই মুগ্ধ দাস আদৌ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা। তাদের বাড়ির লোকজনেরা বলছে হ্যাঁ, ছেলেরা বকাটে ছেলেদের পাল্লায় পড়ে নেশাভ্রাণ করতে শিখেছিল, ঠিক আছে, তাই বলে তাদের এত সাহস হয়নি যে মানুষ খুন করবে। আর একটা দুটো নয়, একই সঙ্গে একই বাড়িতে একের পর এক।
আর তারপর তারা দিব্য সেখানে ঘুমোবে, আবার নতুন করে স্নান করবে, নতুন করে ইয়াবা খাবে, শশা খাবে, খেজুর খাবে। এগুলো সম্ভবই নয়, তাদের বাড়ির লোকেরা বিশ্বাস করছে না। এ তো পাগল ছাড়া করা সম্ভব নয় কোনো সাধারণ মানুষের পক্ষে, আর তারা তো পাগল বলে পুলিশও বলছে না। ভাবুন তাহলে গল্পটা অ্যাকচুয়ালি কি? খুব ঠান্ডা মাথায়, খুব পরিকল্পিতভাবে, খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজানো হচ্ছে। এটা কিন্তু চোখের ওপর একদম স্পষ্ট, একদম স্পষ্ট। গল্পটা কিন্তু রয়েছে অন্য জায়গায়। প্রথমে আপনারা দেখুন, ডেইলি সান একটা খুব সুন্দর হেডলাইন করেছে, দারুণ হেডলাইন, ফাটিয়ে দিয়েছে। লিখছে, এ ফ্যামিলিজ ফাইনাল হরিফিক নাইট। সেই রাত, যে রাত কখনো ভুলতে পারবে না এই চক্রবর্তী পরিবারের বাকি সদস্যরা। বলছে প্রীতিলতাস ইয়ঙ্গার সিস্টার্স, পূজা চক্রবর্তী, প্রীতিলতা যে প্রাক্তন শিক্ষকের স্ত্রী, তার বোন পূজা চক্রবর্তী told police she had last spoken to her sister and niece at 11:26 p.m. on Thursday in a call lasting almost 10 minutes. বলছে তাদের সঙ্গে, পূজার সঙ্গে প্রীতিলতা এবং জামাইবাবুর কথা হয়েছিল লাস্ট রাত 11:26 বৃহস্পতিবার, এবং সেই ফোন কলটা চলেছিল 10 মিনিট ধরে। বুঝতে পারছেন? পরবর্তীতে এ সেকেন্ড কল কাম ফ্রম প্রীতিলতাস ফোন অ্যাট 2:40 AM which Pooja missed while asleep. She was unable to reach the family again. এর পরবর্তীতে রাত 2:40 নাগাদ প্রীতিলতার ফোন থেকে ফোন এসেছিল পূজার ফোনে। তখন তিনি ঘুমোচ্ছিলেন, সেই কারণে সেই ফোন তিনি তুলতে পারেননি। পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করলে কেউ ফোন তোলেনি। তারপর বাই ফ্রাইডে ইভিনিং উইথ এভরি ফোন ইন দ্য হাউস হোল্ড সুইচড অফ। যখন শুক্রবার সন্ধ্যায় সবাইকে একের পর এক ফোন করছে, প্রত্যেকের ফোনই ছিল সুইচ অফ। কোথায় ছিল? ওই ডিটারজেন্ট মেশানো জলের মধ্যে ডোবানো ছিল ফোনগুলি। তার চিন্তা হওয়া দরুন তিনি ছুটে যান সেই বাড়িতে এবং গিয়ে দেখেন বাড়ি বাইরে থেকে বন্ধ। কোনো ক্রমে একটি জানলা সে ভেঙে চুরে দেখার চেষ্টা করে ভেতরে, এবং দেখে সেই অদ্ভুত সিনারিও, যা দেখে তৎক্ষণাৎ তিনি পুলিশে খবর দেন। তারপর officers entering through the adjoining building found drawers emptied and belongings strewn across the floors. Ganapati's body lay on the third floor roof. His wife and daughter were found on the staircase. The youngest Priyam was recovered beside a bed. তারপরেই সেই ঘটনা ঘটে, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এক একটি দেহ এক একটি জায়গায় পড়েছিল, যেটা আমি একদম শুরুতে বললাম ভিডিওর। তারপর অল ফোর ওয়ার রিকভার্ড বাই 3:30 AM অন স্যাটারডে। ভালো করে ভাববেন, ভালো করে এই জায়গাটা দেখবেন। বলছে কি, কে বলছে? ডেইলি সান এবং পূজা চক্রবর্তীর বয়ান দিয়ে বলছে প্রতিটি বডি শনিবার ভোর 3:30 মধ্যেই উদ্ধার হয়েছিল। অথচ আপনাকে আমি দেখিয়েছি দ্য ডেইলি স্টারে পুলিশ জানিয়েছিল প্রথম যে আমি স্লাইডে আপনাদের দেখিয়েছিলাম, বলা হয়েছিল শনিবার রাত 11:30টার দিকে নগরী দাসপাড়া এলাকা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। অ্যাকচুয়ালি শনিবার ভোরবেলাতেই সমস্ত দেহ উদ্ধার করে নেওয়া হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? একই পুলিশ, বয়ান আলাদা। এখানেও একটা সন্দেহ জন্ম দিচ্ছে। বলছে বাই হুইচ টাইম ডিসকম্পোজিশন হ্যাড স্প্রেড এ ফাউল অর্ডার থ্রো দ্য বিল্ডিং। এবার দেখুন সবচেয়ে বড় যে কারণটা বলছে, দ্য প্রায়র থ্রেট। বিশ্বনাথ চক্রবর্তী, হাজব্যান্ড অফ গণপতিস নিস, গণপতির ভাইজির স্বামী, এর বক্তব্য আমি আপনাদের আগেও দেখিয়েছি, যেখানে তিনি দাবি করেছেন যে দুজনের পক্ষে ওই শরীর নিয়ে কিভাবে 4 জনকে এইভাবে সম্ভব। তিনি told the Daily Sun that Ganapati had mentioned roughly a month before the killings that people had demanded money from him around the time construction stalled on the first floor of his building. এই বাড়িটি তাদের 3 তলা ছিল, কিন্তু 3 বছর আগে যখন এই বাড়িটি তৈরি করা হচ্ছিল, যখন প্রথম ফ্লোর তৈরি করা হচ্ছিল, ঠিক সেই সময়ে কিছু চাঁদাবাজ এসে তাদের কাছ থেকে তোলা দাবি করে। চাঁদা যে হয় না, যেখানে বাড়ি করতে গেলে আমাদের টাকা দিতে হবে, এই কালচার তো বাংলাদেশের দীর্ঘদিনে।
দীর্ঘদিনের আওয়ামী লীগের আমলেও ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে এদেরকে আরও বেশি করে কোলে বসিয়েছে, আর সেই সময়ই হয়েছে এই ধরনের ঘটনা। ভেবে দেখুন তারা কারা আমি জানি না, এখনও পর্যন্ত সেরকম কিছু বলা হচ্ছে না। কিন্তু জামায়াতে ইসলাম এত বেশি লাফালাফি কেন করছে সেখানেও বড় প্রশ্ন রয়েছে। বলছে গণপতি লেটার সেড দ্য ম্যাটার হ্যাড বিন রিসলভ উইদাউট নেমিং দোজ ইনভলভড, পুলিশ হ্যাভ নট কনফার্ম এনি লিঙ্ক বিটুইন দিস অ্যান্ড মার্ডারার্স। সেই সময় কিন্তু গণপতি চক্রবর্তী কারোর বিরুদ্ধে পুলিশে গিয়ে অভিযোগ করেননি, বরং তিনি তার জামাইকে বলেছিলেন যে এইটা আমাদের নিজের মধ্যে হয়ে গেছে, বাদ দিন, আবার কোথায় পুলিশ কাছারি হবে, আমাদের এখানেই থাকতে হবে। বুঝতে পারছেন বিষয়টা কি হবে না হবে? যে আশঙ্কা তিনি 3 বছর আগে করেছিলেন সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল কি এই 20 আগস্ট? আমি জানি না। বলছে কি case has been filed with Kotwali police station against unidentified person by Ganaspati's brother Gopinath Chakraborty. Commissioner Mahbud said the investigation would be completed swiftly with the charge sheet to follow. অন্যদিকে এই দুজনকে গ্রেপ্তার করার পরেও বাড়ির তরফ থেকে এই বিশ্বনাথ চক্রবর্তী তিনি অভিযোগ করেছেন, গোপীনাথ চক্রবর্তী তারা অভিযোগ করেছেন যে সঠিক অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করুন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। অন্যদিকে পুলিশ বলছে আমরা তো প্রায় তদন্ত গুটিয়েই ফেলেছি, এরপর আমরা চার্জশিট পেশ করব। ভাবুন কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। আর প্রশ্নটা এখানেই জাগছে, তাহলে কি বড়সড় দুর্নীতি আড়াল করার চেষ্টায় রয়েছে বিএনপির তারেক সরকার? আর এই চাঁদাবাজি এই তোলাবাজির নেপথ্যে কি সরকারের সরাসরি কোনো মদদ রয়েছে? যদি না হয় তাহলে এই ধরনের গল্প কেন একেবারে অস্বীকার করে দেওয়া হচ্ছে, আর সিনেমার স্ক্রিপ্টের মতন একটি গল্প বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে পুলিশের তরফে? প্রশ্নটা এখানেই জাগে। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওটি যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনার কি মনে হয় এর পেছনে কি কারণ থাকতে পারে, যে কারণে একই পরিবারের একই রাতে 4 জনের প্রাণ এইভাবে চলে গেল? কি কারণ থাকতে পারে আপনারাও জানান কমেন্ট বক্সে। আর অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।